নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকে আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকেও একটি নতুন থিমের উপর আপনাদের সামনে আমি আলোচনাটি রাখবো। আজকে যে থিমটি বা সেক্টরটির উপর বেস করে আপনাদের সামনে আলোচনাটি রাখবো সেটি হচ্ছে হোটেল সেক্টর বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি। এই যে সেক্টরটি রয়েছে এটার মধ্যে আমরা যে আলোচনাটা সীমাবদ্ধ রাখবো তার কারণগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কি বা স্কোপ বা ফিউচার কি পোটেনশিয়াল রয়েছে যে আজকে আমি এই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম। তো যদি আপনাদের সামনে একে একে বিষয়গুলো তুলে ধরি যে কেন করছি বা কি ডিমান্ড রয়েছে বা ফিউচার পোটেনশিয়াল কি রয়েছে, তাহলেই আপনাদের সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেন আমি এই বিষয়বস্তুটিকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে গেলাম। প্রথমেই যদি আমরা ভারতবর্ষের রেসপেক্টে চিন্তা করি, সেখানে কিন্তু একটা স্ট্রং ডিমান্ড গ্রোথ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ কি, ভারতবর্ষের যে ডোমেস্টিক ট্যুরিজম সেক্টর আছে সেটা কিন্তু রাইজিং স্টেজে রয়েছে। কারণ কি, আমরা কিছুদিন আগেই দেখেছি ১০-১৫ বছর আগে আমাদের জীবনের মেইন জিনিস কিন্তু ছিল একটু অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এই ঘোরাঘুরিগুলো কিন্তু এতটা গুরুত্ব পেত না। কিন্তু এখন মানুষ কিন্তু জীবনটাকে একটু রিল্যাক্স করতে চায়। যে একটা উইকেন্ডে একটু ঘুরতে যাবো, একটু হলিডেজ কিছুদিন পেলে পরে সেই ফাঁকে বাইরে কোথাও একটু ঘুরে আসবো। এই যে মানুষের যে চাহিদা, এই চাহিদার সাথে, সাথে কিন্তু এই হোটেলগুলোর কিন্তু একটা অকুপেন্সি রেটের মধ্যে একটা বুস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আগামীতে এক্সপেক্ট করা হচ্ছে যে ইন্ডিয়াতে ২০০ থেকে ৩০০ মিলিয়ন নিউ ডোমেস্টিক ট্রাভেলার্স কিন্তু নেক্সট ডিকেডে অ্যাড হবে। অর্থাৎ যারা ঘুরছে তো ঘুরছেই, আরও তার সাথে, সাথে ২০০ থেকে ৩০০ মিলিয়ন নেক্সট ১০ বছরে অ্যাড হবে। এর সাথে, সাথে ইন্টারন্যাশনাল যে টুরিস্টগুলো আছে তারাও কিন্তু প্রচুর ভারতে আসে। এই যে ইন্টারন্যাশনাল টুরিস্টের যে অ্যারাইভালস সেটা কিন্তু স্টেডিলি কিন্তু বাড়ছে, গ্রোইং স্টেডিলি উইথ ইন্ডিয়ান প্রমোটিং। কেন আসছে? কোথায়, কোথায় আসছে? মেডিকেল ট্যুরিজমের জন্য এসছে। অর্থাৎ মেডিকেল পারপাসে বাইরের দেশ থেকে এই দেশে চিকিৎসা করতে আসে এবং স্পিরিচুয়াল ট্যুরিজম, যেটা একটা এখনকার আধুনিক আ ব্যক্তিবর্গের মধ্যে স্পিরিচুয়ালিজমের উপর বিশ্বাস এবং ভারতবর্ষে একটা কিন্তু স্পিরিচুয়াল হাব বলা চলে বা ট্যুরিজম হাব। এখানে কিন্তু আসে। বিভিন্ন মিটিংস, ইনসেনটিভস, কনফারেন্স, এক্সিবিশন। ভারতবর্ষের আ দেখছেন যে ভারত বিভিন্ন দেশের সাথে কিন্তু ট্রেড ডিল হচ্ছে। বিভিন্ন এফডিআই ইনভেস্টমেন্ট ভারতে হচ্ছে। এইজন্য কিন্তু এই যে ইন্টারন্যাশনাল যে টুরিস্ট বা ট্রাভেলার তারা কিন্তু ভারতবর্ষে প্রতিনিয়ত আসা যাওয়া করছে। এই আসা যাওয়ার মাধ্যমেই কিন্তু এই বিজনেসটা করে নিচ্ছে ভারতবর্ষে অবস্থিত বিভিন্ন যে হোটেল সেক্টরের কোম্পানিগুলো। এই যে হোটেলগুলো আছে তাদের কিন্তু অকুপেন্সি রেট আগে যা ছিল তার থেকে এখন দেখা যায় যে প্রত্যেকটি হোটেলের পার ডে যে অকুপেন্সি রেট 70-75%। মোট কথা একই হোটেলে যদি ১০০ টি রুম থাকে দেখা যাচ্ছে তার মধ্যে ৭০ থেকে ৭৫ টি রুম প্রতিদিন বুক হচ্ছে। এটা এভারেজে। কোনো দিন হয়তো সেটা 100% হয়ে যাচ্ছে। কোনো দিন সেটা 50% হচ্ছে। অন অ্যান এভারেজ কথাটা আমি এটা বললাম। এবং রুম রেন্ট যেটা ছিল ভারতবর্ষের বুকে, যদি মুম্বাইকে বলা হয়, আজকের থেকে ৭-৮ বছর আগে কিন্তু মুম্বাইয়ে কিন্তু রেন্ট ছিল একই রুমে ৳৭,000-৮,000 একটা লাক্সারি হোটেল। কিন্তু সেটা বর্তমানে ডাবল হয়ে গেছে। ১৪-১৫ হাজার টাকার নিচে রুম দিচ্ছে না, বা রুম অনেক সময় দেখা যায় যে সিজনাল এমন পিক থাকে বা কোনো ফেস্টিভ সিজন চলছে তখন দেখা যায় যে রুম অ্যাভেলেবল নেই, রুম পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বোঝা যায় যে ভারতবর্ষের যে কোম্পানিগুলো রয়েছে বা যে হোটেলগুলো রয়েছে তাদের ডিমান্ডের তুলনায় সাপ্লাই লিমিটেড রয়েছে এবং সেখান থেকে তারা কিন্তু একটা ফায়দা লুটছে। অর্থাৎ একটা হায়ার মার্জিন তারা কিন্তু গ্যাদার করছে। বিশেষ করে যে লাক্সারি হোটেলগুলো রয়েছে তাদের মধ্যে হায়ার মার্জিনের প্রভাবটা বেশি দেখা যায়। অর্থাৎ আপনি একটি হোটেলে থাকছেন ৳৩,০০০ এবং যখন লাক্সারি হোটেল যাচ্ছেন, সেই জায়গায় কিন্তু আপনার কাছে টাকা নিয়ে নিচ্ছে হয়তো ৳১৫,০০০। তার মানে তাদের মার্জিনটা কিন্তু হিউজ। হয়তো সে আপনার পেছনে ছোট হোটেলগুলো হয়তো আপনার পেছনে ইনভেস্ট করছে ৳১,০০০, সেখান থেকে ৩,০০০ করছে, কিন্তু এরা হয়তো আপনার পেছনে খরচা করছে ৳৩,০০০, কিন্তু সেই তুলনায় কিন্তু নিচ্ছে ৳১৫,০০০। অর্থাৎ মার্জিনটা কিন্তু অনেক বেশি, মানে প্রফিটটা বেশি করছে। সেখানে মার্জিনের একটা স্ট্রং গ্রোথ কিন্তু দেখাচ্ছে এবং আগামীতেও কিন্তু এই ডিমান্ডটা বাড়বে। লিমিটেড নিউ সাপ্লাই, অর্থাৎ নতুন যে কোম্পানিগুলো আসছে তাদের কিন্তু হোটেল তৈরি করতে ৩ থেকে ৫ বছর লেগে যায়। সুতরাং সেই জায়গায় আ এই যে কোম্পানিগুলো আস্তে, আস্তে কিন্তু একটা আ হোটেল তৈরি করছে এবং তার মানে এই ডিমান্ডটা যে আছে আগামী ৫-৭ বছর আরো কিন্তু থেকেই যাবে। সেই হিসাবে সাপ্লাই কিন্তু কম রয়েছে। কারণ একটা হোটেল করতে ৩ থেকে ৫ বছর লাগে। তার মানে সাপ্লাই এবং ডিমান্ড ফুলফিল করতে গেলে পরে এই হোটেলগুলো কিন্তু আস্তে, আস্তে ডেভেলপ হবে। তবেই কিন্তু ডিমান্ড আর সাপ্লাই একটা ব্যালেন্স হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আরো গ্রোথ প্রসপেক্ট কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে আমাদের যে রুম রেন্ট কিন্তু সেখান থেকে কিন্তু এরা প্রচুর কিন্তু ইনকাম করছে। ভারতবর্ষে বিভিন্ন রকমের কিন্তু বিগ ইভেন্টস গতদিনে হয়েছে এবং আগামীতেও কিন্তু হবে, যেটা কিন্তু মাল্টি ইয়ার একটা বুস্ট কিন্তু দেখাতে পারে। যেমন আপকামিং ইভেন্টস বলতে বিভিন্ন আইসিসি ইভেন্টস গুলো হয়। বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো ফুলফিল, যেমন রাম মন্দির, অযোধ্যা, কাশী করিডর, বিভিন্ন রকমের টানেল, বিভিন্ন ট্যুরিজম ক্ষেত্রে কিন্তু ঢেলে ইনভেস্ট করেছে গভর্নমেন্ট। হ্যাঁ? সেই অ্যা যে একটি স্ট্যাচু বানালো সর্দার বল্লভভাই প্যাটেলের, সেটাও একটা দর্শনীয় স্থান। সেখানে অযোধ্যা টেম্পল,
যে রাম মন্দির, রামলালার মন্দির, সেটাও একটা ট্যুরিজমের হাব হয়ে গেছে। এই যে স্ট্রাকচারাল ডিমান্ড মেট্রো সিটি এবং বিভিন্ন যে টায়ার 2 সিটিজ, এগুলোতে কিন্তু দিনে, দিনে কিন্তু বাড়ছে। এই যে G20 হয়েছিল গত 2024-এ, তার কিন্তু একটা আফটার ইফেক্টসও কিন্তু রয়েছে, এবং সেই সময় কিন্তু হোটেল কোম্পানিগুলো, বিদেশি যে টুরিস্টরা ছিল, তারা কিন্তু এসেছিল, তখন কিন্তু প্রফিট জেনারেট করেছে। এরকমভাবে ভারতবর্ষের বুকে প্রচুর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টস কিন্তু হয়, যার জন্য ডিমান্ড আগামীতেও থাকবে। কারণ কি, ভারতবর্ষ একটা গ্লোবাল মানচিত্রে এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়েছে। এবার গভর্নমেন্ট বিভিন্ন ট্যুরিজম এবং ইনফ্রাস্ট্রাকচার পুশ করছে। নিউ এয়ারপোর্টস গভর্নমেন্ট যে প্রসপেক্ট রয়েছে 200 প্লাস 2040-এর মধ্যে এয়ারপোর্ট করবে। হাইওয়েজ হয়েছে প্রচুর, এক্সপ্রেসওয়েজ, স্মার্ট সিটিজ বানিয়েছে, স্পিরিচুয়াল সার্কিট ডেভেলপমেন্ট করেছে। তার মানেই হচ্ছে বেটার কানেক্টিভিটি, মোর ট্রাভেল, স্ট্রঙ্গার হোটেল অকুপেন্সি। তার মানে হচ্ছে মার্জিন গ্রোথ এবং প্রফিট গ্রোথ আগামীতে আরও দেখা দিবে। এবং বিভিন্ন অ্যাসেট লাইট মডেল। এখানে অ্যাসেট লাইট মডেল বলতে কিছু, কিছু কোম্পানি আছে যারা নিজেরাই হোটেল বিল্ডিং তৈরি করে এবং অপারেশনটাও তারা করে। সেখান থেকে যা কিছু আর্নিং হয় তারাই করে। আবার কিছু কোম্পানি আছে অন্য কোম্পানির তৈরি করা বিল্ডিংকে রেন্টে নেয়, নিয়ে নিজেদের ব্র্যান্ড ট্যাগ লাগিয়ে তারপরে সেই জায়গাটাকে ব্যবহার করে, বা বিল্ডিং বা কনস্ট্রাকশনটাকে ব্যবহার করে। আবার কিছু কোম্পানি রয়েছে যে নিজেরা বিল্ডিং তৈরি করে একটা অন্য কোম্পানিকে দিয়ে অপারেশনটা চালায় এবং সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট করে। এরকম ৩-৪ রকমভাবে কিন্তু ৩ রকমভাবে মেইনলি কিন্তু হোটেল সেক্টরটি রান করে। সেটা একটু স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু দেখে নেবেন। বেশি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এবার লং টার্ম একটা কিন্তু ট্রেন্ড কিন্তু একটা দেখা যাচ্ছে, কারণ কি ইন্ডিয়া একটা গ্লোবাল ট্রাভেল হাব হতে যাচ্ছে। ইন্ডিয়া আশা করছে যে টপ 3 ট্যুরিজম মার্কেটস ইন দ্য ওয়ার্ল্ড বাই 2040। তার মানে টপ 3 যে ট্যুরিজম মার্কেট রয়েছে তার মধ্যে ভারতবর্ষ 2040-এর মধ্যে আসতে চাচ্ছে। এটা এক্সপেক্ট করছে যে চলে আসবে। তাহলে এইটা ফুলফিল করতে গেলে পরে ভারতবর্ষের এই ট্যুরিজম সেক্টরকে বা হোটেল সেক্টরকে গ্রো করতে হবে 10-12% CAGR হারে। এই গ্রোথটা কিন্তু কম নয়, ভালো। তার মানে হচ্ছে আগামী দিনে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি শার্পলি ইমপ্রুভ করবে। ওভারঅল যে বিষয়টি দাঁড়ালো সেটা হচ্ছে আমরা যারা ইনভেস্টার, তাদের ক্ষেত্রে কি উপযোগিতা সেটা কিন্তু বুঝতে হবে। কারণ যারা লং টার্ম ইনভেস্ট করেন ৩ থেকে ৫ বছর বা তার থেকে তার থেকে বেশি একটা ইনভেস্টমেন্ট হরাইজনকে বেছে নেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলো একটা স্ট্রংগেস্ট মাল্টি ইয়ার গ্রোথ স্টোরিজ সাপ্লাই করতে পারে। এই সাপোর্টেড বাই হাই ডিমান্ড আছে, লিমিটেড সাপ্লাই আছে। তার মানে ওখানে প্রচুর কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে ইমব্যালেন্স হয়েছে। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই পুরোপুরি মিটিগেট করতে গেলে পরে সেখানে কিন্তু রুম বাড়বে, হোটেলের সংখ্যা বাড়বে, রুম রেন্টও বাড়বে, ইনফ্রাস্ট্রাকচার পুশও হবে গভর্নমেন্টের তরফ থেকেও। তাহলে সেখানে একটা স্কোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা জিডিপি যদি ডাটা, রিসেন্ট যে ডাটা পাবলিশ হলো, সেখানে যদি দেখি যে কোয়ার্টার 2 ফিনান্সিয়াল ইয়ার 26-এ ভারতবর্ষের জিডিপি হচ্ছে 8.2%, যেটা হচ্ছে লাস্ট যে 6টি কোয়ার্টার তার মধ্যে কিন্তু বেস্ট। গত কোয়ার্টারে ছিল 7.8, এখন কিন্তু হচ্ছে 8.2%। এই যে জিডিপি গ্রোথ, এই জিডিপিতে কন্ট্রিবিউশন করে কিন্তু বিভিন্ন ধরনের সেক্টরের কিন্তু এটা এভারেজ। তার মধ্যে যদি আমরা এই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি সেটাকে একটু দেখে নিই, তাহলে দেখতে পারবো যে ফিনান্সিয়াল ইয়ার 25-এ Q2-তে এর জিডিপি ছিল 6.1, এই ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এই যে সেক্টরটি আছে সেখান থেকে জিডিপি ছিল 6.1। এখন যে কোয়ার্টারটি চলছে ইয়ার অন ইয়ার বেসিস যদি দেখি সেখানে কিন্তু 7.4%, যদিও গত কোয়ার্টারে ছিল 8.6%। তার মানে এখানে একটা ইয়ার অন ইয়ার বেসিসে একটা কিন্তু গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর রিয়েল এস্টেট, প্রফেশনাল সার্ভিসেস এবং ফিনান্সিয়াল যদি দেখি সেখানেও কিন্তু গ্রোথ আমরা একটা দেখেছি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু একটা গ্রোথ কিন্তু দেখেছি। এবং 7.2 আর 10.2 হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 26-এর কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 1 এর যেটা ছিল 9.5%-এর মতো। তার মানে এখানে একটা গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে গ্রোথ, এই যে ডিমান্ড, এই যে সাপ্লাই, এত কিছু বলছি, সবকিছু মিলেমিশে কোন কোন কোম্পানিগুলো বেনিফিটেড হতে পারে? অজস্র কোম্পানি হোটেল সেক্টরে ভারতবর্ষের স্টক মার্কেটে রয়েছে, এবং এই যে অ্যামং দ্য লিস্টেড প্লেয়ার, তার মধ্যে কিন্তু আমাদের কয়েকটি নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি এমনভাবে লার্জ দুটো প্লেয়ার নিয়েছি এবং মিড রেঞ্জের দুটো প্লেয়ার এবং স্মল রেঞ্জের দুটো প্লেয়ারকে নিয়ে আলোচনা করব। এখানে কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আমি করছি না, জাস্ট স্টাডি পারপাসে আপনাদের সাথে শেয়ার করছি এবং প্রত্যেকটি মার্কেট ক্যাপ অনুসারে প্রত্যেকটি সেক্টরে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আমার কাছে যেগুলো মনে হয়েছে আলোচনা করলে আপনাদের কাছে এই আলোচনাটা উপকারী হবে, সেইভাবে আমি কিন্তু এখানে তুলে ধরেছি। এবার প্রথম যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিয়ান হোটেল। আপনারা এই ব্র্যান্ডটির সাথে পরিচিত না হলেও তাজ যে ব্র্যান্ডটি রয়েছে সেটার সাথে কিন্তু পরিচিত। এই যে তাজ একটি ব্র্যান্ড, কিন্তু এর প্যারেন্ট কোম্পানি কিন্তু হয়েছে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড। এর আন্ডারে প্রচুর ব্র্যান্ড রয়েছে, তাজ, জিঞ্জার, ভিভান্তা, গেটওয়ে, সেল কুশনস, হ্যাঁ, তারপরে ক্যারিস কালেকশন,
ট্রি অফ লাইফ, এগুলো যেমন থাকার জন্য হোটেল, তাছাড়া এর মধ্যে খাবার দাবারের সাপ্লাই দেওয়ার জন্য সেকশন আছে, বিভিন্ন রকমের সেকশন কিন্তু ওদের রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে। এই যে রেভিনিউ পার রুম, এই যে কোম্পানিগুলো আছে, মানে একটা রুম থেকে কতটা রেভিনিউ আর্ন করে, সেই দিক থেকেও এই কোম্পানিটা কিন্তু এগিয়ে রয়েছে। যে ব্র্যান্ডগুলোর নাম আমি আবার দেখে দিচ্ছি। এরপর এই কোম্পানিটা যদি বলতে যাই, এটা কিন্তু একটা এই হসপিটালিটি বা হোটেলস সেক্টরের কিন্তু টপ যে দুটো প্লেয়ার আছে তার মধ্যে অন্যতম কিন্তু এটা। এই কোম্পানিটি মোর দ্যান 100 ইয়ার্স, নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 125 বছরের একটা লিগেসি নিয়ে কিন্তু কোম্পানিটি বিজনেস করছে। এদের যে সেক্টরটি কাজ করে হোটেলের, যে সেগুলো বাজেটও লাক্সারি, অর্থাৎ এদের লাক্সারি হোটেল রয়েছে এবং বাজেট হোটেলও কিন্তু এদের রয়েছে। স্ট্রং মার্কেট হোল্ড রয়েছে, কারণ এদের যে ব্র্যান্ড ভ্যালু, টাটা কোম্পানি, টাটার একটি ব্র্যান্ড, তার কিন্তু এই হোটেল বিজনেস একটার নাম হচ্ছে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড। টাটার সাপোর্টে এই কোম্পানি চলছে, টাটার গুরুত্ব রয়েছে, মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ডের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে টাটা। এরা আগামী ৫ বছর ৫,০০০ কোটি টাকার মতো ক্যাপেক্স করবে। এই কোম্পানিটি ২০১৭ সালে প্রচুর ডেট ছিল, সেখান থেকে কিন্তু ওভারকাম করে এখন ক্যাশ রিচ কোম্পানিতে পরিণত হয়েছে এবং এরা আগামী ২০৩০ সালের মধ্যে ৭০০+ হোটেলস এরা এস্টাবলিশ করবে, ইনফ্রাস্ট্রাকচার করে বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে এরা কিন্তু হোটেল তৈরি করবে। অলরেডি এদের প্রায় ৫৫০টির মতো হোটেল কিন্তু রয়েছে। বিভিন্ন কন্টিনেন্টে, ৪টি কন্টিনেন্টে এদের প্রেজেন্স রয়েছে। বিভিন্ন বড়, বড় শহর, ১৭৫ উপরে বড়, বড় শহরে এদের হোটেল রয়েছে। এই হোটেল সেক্টরের যে ডিমান্ড ফুলফিল করতে গেলে পরে এই লার্জ প্লেয়ারদের কিন্তু গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে। এই কোম্পানিটি ২০২০ সালে যখন করোনা আসলো, তারপরে কিন্তু প্রায় ২ বছর এদের রেভিনিউ বলতে গেলে 0ই ছিল। সেখান থেকে কিন্তু রিকভার করেছে এবং ২০১৭ সালের যে ডেট সেগুলো কমিয়ে ক্যাশ রিচ কোম্পানিতে পরিণত, কোম্পানির মধ্যে পটেনশিয়ালটি প্রচুর রয়েছে। এবার ফিনান্সিয়াল যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু দেখে নেব যে মার্কেট ক্যাপ রয়েছে ১,০০,০০০ কোটি টাকার উপরে, প্রায় ১,০৪,৬০০ কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। PE রয়েছে 62 এবং বিভিন্ন ডাটাগুলো দেখলে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ যেটা আমরা দেখি, সেলস গ্রোথে আমরা গ্রোথ 12% দেখলেও কিন্তু একটু প্রফিট গ্রোথ নিয়ে আমরা একটু নেগেটিভ ইমপ্যাক্ট আমরা দেখতে পেয়েছি। যদি আমি ডাটা ঘাঁটি, পরে আপনাদেরকে ডাটাগুলো মেনশন করে বলে দেবো, চার্ট করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এর সাথে, সাথে এটা যেমন একটা বড় লার্জ প্লেয়ার, তার সাথে, সাথে আইটিসি হোটেল রয়েছে, যেটা আইটিসি লিমিটেড থেকে ডিমার্জ হয়ে রিসেন্টলি মার্কেটে ট্রেড করছে স্টক মার্কেটে। লাস্ট ২ কোয়ার্টারের এদের পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এই কোম্পানিটাকেও নিয়ে আপনারা একটু স্টাডি করুন। এই দুটো লার্জ প্লেয়ার কিন্তু একটু ওভার ভ্যালুড বা একটু ভ্যালুয়েশন অনুসারে বেশি ভ্যালুয়েশন ট্রেড করছে এদের। যদি আমরা ইন্ডিয়ান হোটেল দেখি, তাহলে দেখবো যে 62.03 মতো এর PE এবং আইটিসি হোটেলের PE কিন্তু 59.78%। কিন্তু ইন্ডিয়ান হোটেলের মার্কেট ক্যাপের অর্ধেকেরও কম কিন্তু আইটিসি হোটেলের মার্কেট ক্যাপ। যেখানে হচ্ছিল ৪৪,০০০ কোটি টাকার মতো আইটিসি হোটেলের মার্কেট ক্যাপ, সেই জায়গায় ইন্ডিয়ান হোটেল হচ্ছে ১,০৪,৬০০। আপনারা বুঝতে পারছেন কতটা ব্যবধান। ইন্ডিয়ান হোটেল কত বড় কোম্পানি এবং এদের যে গ্রোথ করছে, ৭০০টা কিন্তু হোটেল করবে, এটা কম কথা নয়। তার মানে গ্লোবালি এদের প্রেজেন্স কিন্তু বাড়বে, তাছাড়া এদের ডোমেস্টিক প্রেজেন্সও বাড়বে। এই দুটো কোম্পানি আপনারা নিজেদের মতো একটু স্টাডি করেন। লার্জ প্লেয়ারের মধ্যে এই দুটো কোম্পানিকে আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি এবং এরপরে মিড রেঞ্জের যদি দুটো কোম্পানি নিয়ে আলোচনা করি, প্রথম যে কোম্পানিটার নাম হচ্ছে EIH। এই যে কোম্পানিটা, যেটা 23,০০০ কোটি টাকার মতো মার্কেট ক্যাপ নিয়ে মার্কেটে ট্রেড করছে, এই কোম্পানিটার মধ্যে EPS আমরা রিসেন্টলি কিন্তু নেগেটিভ দেখতে পেয়েছি। তার কিছু কারণ আছে এবং এর প্রফিট গ্রোথের মধ্যে কিছুটা নেগেটিভ আমরা দেখতে পেয়েছি। সেলস গ্রোথ কিছুটা হলেও আছে, কিন্তু কোম্পানি টেকনিক্যালি ভালো জায়গায় আছে এবং এদের যে ফিউচার প্রসপেক্ট সেটা ভালো রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন সেটা ঠিকঠাক রয়েছে। 30 PE-তে ট্রেড করছে, 30-র মতো, 30.58। এবং এর সাথে, সাথে আরেকটি এরকম মিড রেঞ্জের কোম্পানি, যেটা হলো স্যালে হোটেল, যেটা ১৯,৫০০ কোটি টাকার মতো কোম্পানি, এরও PE কিন্তু 33.89। দুটোর ৩০-৩৫-এর মধ্যেই ট্রেড মানে PE-তে ট্রেড করছে। এই কোম্পানিটারও যদি আমরা রিসেন্ট কোয়ার্টার অনুসারে সবকিছু দেখি, ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট গ্রোথ, সেলস গ্রোথে কিন্তু হিউজ গ্রোথ দেখিয়েছে। বিশেষ করে এর ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ 95%-এর মতো গ্রোথ আমরা দেখেছি এবং প্রফিট গ্রোথের মধ্যে ২১২%-এর মতো গ্রোথ, অর্থাৎ কোম্পানির টপ লাইন এবং বটম লাইন খুব সুন্দর রয়েছে। সেলস এবং প্রফিট কিন্তু ভালো রকমের একটা জাম্প কিন্তু এই কোম্পানিটি দেখিয়েছে। এই দুটো কোম্পানি ছিল মিড রেঞ্জের কোম্পানি। এরপরে আমরা স্মল রেঞ্জের কোম্পানি দুটো দেখে নিই। যেমন সামি হোটেল, এই কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে ৪২০০ কোটি টাকার মতো। এর PE যথেষ্ট কম, 31। এর মধ্যেও কিন্তু আমরা প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ আমরা দেখতে পেয়েছি। ভালো রকমের জাম্প কিন্তু দেখেছি। সেলস গ্রোথে 12% জাম্প হয়েছে, প্রফিট গ্রোথে ইয়ার অন বেসিসে ১১০%-এর মতো জাম্প আমরা দেখতে পেয়েছি। এরপর যে লাস্ট কোম্পানি, সেটা হচ্ছে জুনিপার হোটেলস। এটা ৫,৪০০ কোটি টাকার মতো মার্কেট ক্যাপ নিয়ে ট্রেড করছে। PE হচ্ছে 43.45 এবং এর EPS গ্রোথ 161। এরও কিন্তু আমরা
প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ ভালো রকম দেখতে পেয়েছি। সেলস গ্রোথটা একটু ভালো, প্রফিট গ্রোথ কিন্তু ভালো দেখিয়েছে, মানে অর্থাৎ কোম্পানির বটম লাইন কিন্তু ভালো রয়েছে। সেলস গ্রোথ যেখানে দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিস 7% এর মতো, সেখানে কিন্তু প্রফিট গ্রোথ 170% এর মতো হিউজ গ্রোথ কিন্তু এই কোম্পানিটা প্রফিটের দিক থেকে দেখিয়েছে। এবার এই যে কোম্পানিগুলো আছে বিভিন্ন মডেলে বিভিন্ন কোম্পানি কাজ করে, এই যে 3টে মডেলের কথা বলেছিলাম, কেউ নিজে বিল্ডিং তৈরি করে রেন্টে দেয়, কেউ নিজে বিল্ডিং তৈরি করে আবার নিজেই অপারেশন করে, আবার কেউ বোথ করে, আবার কেউ কিন্তু এরকমও দেখা যায় যে রেন্টে নিয়ে তারপর কাজ করছে, আবার কেউ বিল্ডিং তৈরি করে কাউকে রেন্টে দিচ্ছে কিন্তু নিজের হাতে আবার কন্ট্রোলটা রাখছে, সেখান থেকে রেভিনিউটা জেনারেট করছে কন্ট্রাক্ট বেসিসে। এরকম বিভিন্ন রকমের মডেলে কিন্তু এরা কাজগুলো করে, বিভিন্ন ব্র্যান্ডে মেন কোম্পানি এরা থাকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে এরা বিজনেসগুলো কিন্তু করে। এছাড়াও ভারতবর্ষের বুকে অনেক কোম্পানি রয়েছে, বিভিন্ন ক্রাইটেরিয়া দিক থেকে বিভিন্ন কোম্পানি এগিয়ে থাকে। তবে এখানে মার্কেট ক্যাপ অনুসারে আমার নজরে যে সঠিক বেস্ট মনে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আবারও বলি, এখানে কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদেরকে করছি না। আরেকটা বিষয়, আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর যে ফিনান্সিয়াল ডাটাগুলো আমি বটম লাইন, টপ লাইন, ইপিএস কি রয়েছে, পিইউ কি রয়েছে এবং মার্কেট ক্যাপ কি রয়েছে আপনাদের সামনে আমি স্ক্রিনে একটা শিটের মধ্যে দিয়ে দিলাম বা টেবিলের মধ্যে দিয়ে দিলাম। এখানে হয়তো আপনার স্ক্রিনারে সার্চ করে অনেক সময় দেখবেন যে সেখানে কিছু ডিফারেন্স দেখা যাচ্ছে, বিশেষ করে দেখতে পারেন প্রফিটের কোথাও ডিফারেন্স দেখা যাচ্ছে। সেই জায়গায় আপনারা একটু দেখে নেবেন যে ওখানে যে প্রফিটের যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে তার কারণ ওখানে হলো এক্সেপশনাল আইটেম থেকে ইনকাম, হঠাৎ করে ওয়ান টাইম কিছু ইনকাম এরা জেনারেট করেছে, হয়তো কোনো অ্যাসেট বিক্রি করেছে সেখান থেকে জেনারেট করেছে, তার জন্য হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বা কোথাও কোনো অ্যাসেট বিক্রি করে লস হয়েছে সেটাও অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু এখানে ডাটাগুলো দেওয়া আছে। আমি যে টেবিলটা দিলাম সেটা হয়তো স্ক্রিনারে হয়তো আপনারা এইভাবে পাবেন না, অন্যভাবে হয়তো পাবেন, কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা স্ক্রিনারে কিন্তু মেনশন করা আছে। যদি আপনারা মাইনাস প্লাস করে নেন আমার এই টেবিলের সাথে তখন ডাটাটা মিলে যাবে। যাই হোক, আপনারা স্ক্রিনশট নিয়ে এটাকে রেখে নিজেদের স্টাডি পারপাসে ইউজ করতে পারেন। আমার এই ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন বা এখান থেকে বিন্দুমাত্র জ্ঞান অর্জন করে থাকেন, নলেজ গ্যাদার করে থাকেন, তাহলে আমি বলবো ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।